আসসালামু আলাইকুম, দেখছেন ঢাকার বাণীর নিয়মিত আলোচিত সংবাদ। শুরুতেই গুরুত্বপূর্ণ সব শিরোনাম। তারেক রহমানের চীন সফর, 15টি সমঝোতা স্মারক ও 2টি চুক্তি স্বাক্ষর। ভূ রাজনৈতিক পট পরিবর্তনের ইঙ্গিত দেখছে ভারতীয় গণমাধ্যম। চীনে কাঁঠাল রপ্তানি সমঝোতা স্মারক স্বাক্ষর, বাংলাদেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। মিশরে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাতিল, 850 একর জমিতে গড়ে উঠছে প্রতিরক্ষা শিল্পাঞ্চল। রাশিয়ার গেরান-4 ড্রোন হামলায় 24 ঘন্টায় 3টি মিগ 29 ধ্বংস, ইউক্রেনের বিমান বাহিনীতে বড় ধাক্কা। হরমুজ প্রণালীতে উত্তেজনা প্রশমনে দোহায় জরুরি বৈঠক, যুক্তরাষ্ট্র ও ইরান সাময়িক হামলা বন্ধের সম্মত। ভেনেজুয়েলায় 100 বছরের ভয়াবহ ভূমিকম্পে নিহত 1,500-এর বেশি, নিখোঁজ 50,000-এরও অধিক, মৃত 1 লাখ ছাড়ানোর আশঙ্কা। খাগড়াছড়িতে মাছ ধরার জালে আটকা 8 ফুটের বার্মিজ অজগর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর। রায়গঞ্জে নারীর বাড়িতে ইমামকে আটকের অভিযোগ, গ্রামে চাঞ্চল্য। দেখলেন আজকের গুরুত্বপূর্ণ সব শিরোনাম, সঙ্গে আছে আমি আলিস চৌধুরী। এবার থাকছে দেশ বিদেশের আজকের আলোচিত ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে। 4 দিনের এই সফরে 2 দেশের মধ্যে 15টি সমঝোতা স্মারক ও 2টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মংলা বন্দর, তিস্তা নদী ব্যবস্থাপনা এবং প্রতিরক্ষা সহযোগিতার মতো স্পর্শকাতর বিষয়গুলো আলোচনায় আসায় বিশেষভাবে উদ্বিগ্ন ভারতীয় গণমাধ্যম ও বিশ্লেষকরা। এই সফরের আঞ্চলিক কূটনৈতিক তাৎপর্য এবং বিভিন্ন মহলের প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পট পরিবর্তনের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছে ভারতীয় গণমাধ্যম। 4 দিনের এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 15টি সমঝোতা স্মারক ও 2টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একটি 16 দফা যৌথ ইশতেহারেও উভয় পক্ষ ঐক্যমত্যে পৌঁছেছে। সফরে মংলা বন্দরের পাশে 110 একর জমিতে চীনের সহায়তায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল গড়ার চুক্তি চূড়ান্ত হয়েছে। উল্লেখ্য, জমিটি আগে ভারতের জন্য বরাদ্দ থাকলেও 2025 সালে তা বাতিল করা হয়েছিল। তিস্তা নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতায় বিষয়টিও আলোচনায় এসেছে। শিলির করিডোরের কাছ দিয়ে প্রবাহিত এই নদীতে চীনের যে কোনো উপস্থিতি নয়াদিল্লির উদ্বেগ বাড়ায় বলে ভারতীয় বিশ্লেষকরা মনে করেন। এছাড়া চীন, মায়ানমার ও বাংলাদেশকে যুক্ত করে প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর নিয়েও আলোচনা হয়েছে, যা ভারতের কৌশলগত হিসেবকে নতুনভাবে প্রভাবিত করতে পারে। প্রতিরক্ষা খাতেও সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। 2 দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে 2+2 সংলাপ কাঠামো গড়ার বিষয়ে নীতিগত সমঝোতা হয়েছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতায় বেইজিংয়ের অবিচল সমর্থনের কথা জানিয়েছেন। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, কোনো দেশের নাম উল্লেখ না হলেও এই বক্তব্যের আঞ্চলিক রাজনৈতিক তাৎপর্য রয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, ভৌগোলিক বাস্তবতায় ঢাকার পক্ষে ভারতের সঙ্গে সম্পর্ক উপেক্ষা করা সম্ভব নয়। চীন বাংলাদেশের শীর্ষ বাণিজ্যিক অংশীদার হলেও ভারসাম্যমূলক কূটনীতি বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর পথ বলে তারা মত দিচ্ছেন। হাসনাতুজ্জাহান, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এবার চীনের বাজারে প্রবেশের সুযোগ পেতে যাচ্ছে। বেইজিংয়ে দ্বিপক্ষীয় বৈঠকের পর স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর মধ্যে কাঁঠাল রপ্তানির বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রতি বছর বিপুল পরিমাণ কাঁঠাল উৎপাদন হলেও রপ্তানি অবকাঠামোর দুর্বলতায় তা কাজে আসছে না। এই বাস্তবতায় চীনের বিশাল বাজার কৃষকদের জন্য নতুন আশার আলো হয়ে উঠতে পারে। কৃষিখাতে এই সম্ভাবনা কতটা বাস্তবে রূপ নিতে পারে এবং এর জন্য কি ধরনের প্রস্তুতি দরকার, সেই বিশ্লেষণ ও সংশ্লিষ্ট তথ্য থাকছে প্রতিবেদনে।
চীনে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল রপ্তানির পথ খুলতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রিমিয়ার লি চিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর স্বাক্ষরিত 13টি সমঝোতা স্মারকের মধ্যে এটি অন্যতম। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে কাঁঠাল, আম, পেয়ারা সহ বিভিন্ন কৃষিপণ্য চীনে রপ্তানি বাড়ানোর অনুরোধ জানান। বাংলাদেশে প্রতি বছর প্রায় 8 থেকে 10 লাখ মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হয়। তবে দুর্বল রপ্তানি অবকাঠামো ও সীমিত অভ্যন্তরীণ চাহিদার কারণে উৎপাদিত কাঁঠালের একটি বড় অংশ নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতিতে চীনের বিশাল বাজারে প্রবেশের সুযোগ বাংলাদেশের কৃষিখাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। অর্থনীতিবিদদের মতে চীনের বাজারে সফলভাবে প্রবেশ করতে পারলে কৃষকদের আয় বাড়বে, রপ্তানি খাতে বৈচিত্র্য আসবে এবং প্রক্রিয়াজাত কৃষিপণ্যের নতুন শিল্প গড়ে উঠবে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে মান নিয়ন্ত্রণ, আধুনিক কোল্ড চেইন ব্যবস্থা এবং প্রক্রিয়াজাতকরণ অবকাঠামো গড়ে তোলা জরুরি বলে সংশ্লিষ্টরা মনে করছেন। উল্লেখ্য, চীন ইতোমধ্যে ভিয়েতনাম থেকে তাজা কাঁঠাল আমদানির অনুমোদন দিয়েছে এবং বাংলাদেশ থেকেও আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সমন্বিত উদ্যোগ নেওয়া হলে কাঁঠাল রপ্তানি বাংলাদেশের কৃষি অর্থনীতিতে একটি নতুন মাত্রা যোগ করতে পারে। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। চট্টগ্রামের মিরসরাইয়ে 1 দশকেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত থাকা ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। সেই জমিতে এবার দেশীয় প্রতিরক্ষা শিল্পাঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ড্রোন, গোলাবারুদ ও সামরিক যন্ত্রাংশ উৎপাদনের লক্ষ্যে পরিকল্পিত এই শিল্পাঞ্চল বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা, বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং বিশেষজ্ঞদের মূল্যায়ন থাকছে প্রতিবেদনে। চট্টগ্রামের মিরসরাইয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চিত থাকা ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প আনুষ্ঠানিকভাবে বাতিল করে সেখানে প্রতিরক্ষা শিল্পাঞ্চল বা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। চলতি বছরের জানুয়ারিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজার গভর্নিং বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, মিরসরাইয়ে প্রায় 850 একর জমি আগে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য চিহ্নিত ছিল। দীর্ঘ সময় ধরে সেই প্রকল্পে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় এবং ঋণ সহায়তার তালিকায় স্থান না পাওয়ায় গত বছর এটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় মিরসরাই এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার রূপরেখা তৈরি হয়। পরে 2017 সালে প্রকল্পের পরিসর আরও বাড়ানো হয়। তবে বেজার তথ্য অনুযায়ী ভারত নির্ধারিত শর্তের কারণে কোনো ঠিকাদার আগ্রহ না দেখানোয় 1 দশকেও কার্যত কোনো কাজ শুরু হয়নি। বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, বৈশ্বিক নিরাপত্তা বাস্তবতায় নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা গড়ে তোলা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত প্রতিরক্ষা শিল্পাঞ্চলে ড্রোন, গোলাবারুদ, হালকা অস্ত্র ও সামরিক যন্ত্রাংশ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বেজা, সশস্ত্র বাহিনী বিভাগ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতিরক্ষা শিল্পে প্রকৃত প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা এবং একটি নির্দিষ্ট দেশের ওপর আত্মনির্ভরশীলতা এড়ানো এই উদ্যোগের দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য অপরিহার্য। শারমিন আক্তার, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। এবার আন্তর্জাতিক সংবাদ। মাত্র 24 ঘন্টার ব্যবধানে 3টি যুদ্ধবিমান হারিয়ে গুরুতর সংকটে পড়েছে ইউক্রেনের বিমান বাহিনী। রাশিয়ার নতুন প্রজন্মের গেরান 4 ড্রোনের সাম্প্রতিক হামলা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে নতুনভাবে সামনে এনেছে। ঘন্টায় 500 কিলোমিটার পর্যন্ত গতিসম্পন্ন এই অত্যাধুনিক ড্রোন মোকাবেলায় পশ্চিমা সহায়তায় পাওয়া বিমান কতটা সক্ষম সেই প্রশ্ন উঠছে সামরিক বিশেষজ্ঞদের মহলে। রণক্ষেত্রে সর্বশেষ পরিস্থিতি ও কৌশলগত বিশ্লেষণ থাকছে প্রতিবেদনে। মাত্র 24 ঘন্টার মধ্যে 3টি মিগ-29 যুদ্ধবিমান হারিয়েছে ইউক্রেন। রাশিয়ার নতুন প্রজন্মের গেরান 4 ড্রোন হামলা এবং আকাশ যুদ্ধে এই ক্ষয়ক্ষতি দেশটির বিমান বাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গত 27 জুন দক্ষিণ ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলের ভোজনেসেনেস্কো বিমান ঘাঁটিতে 2টি গেরান 4 ড্রোন হামলা চালায় রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, টেক অফের প্রস্তুতিতে থাকা 2টি মিগ-29 একযোগে লক্ষ্যবস্তু করা হয়। একটি বিমান শেল্টারের বাইরে ছিল, অপরটি জ্বালানি নেওয়ার জন্য
শেল্টারের ভেতরে। বিমান দুটির পাশাপাশি একটি জ্বালানি ট্যাঙ্কার ও অন্যান্য সামরিক সরঞ্জামও ধ্বংস করা হয়। একই রাতে পোলতাভা অঞ্চলে অভিযানরত আরেকটি মিগ-29 হারিয়েছে বলে ইউক্রেনের বিমান বাহিনী নিজেই নিশ্চিত করেছে। তবে পাইলট নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন বলে জানানো হয়েছে। গেরান 4 ড্রোনটি রাশিয়ার আগের গেরান 2 মডেলের তুলনায় অনেক বেশি উন্নত। চীনা তৈরি টেলিফ্লাই টার্বোজেট ইঞ্জিনে চালিত এই ড্রোনের গতি ঘন্টায় 350 থেকে 500 কিলোমিটার, পরিসর 850 কিলোমিটার পর্যন্ত এবং বহন ক্ষমতা 50 থেকে 900 কেজির বিস্ফোরক। 2026 সালের মে মাসে একটি সক্রিয় যুদ্ধে মোতায়েন শুরু হয়। দ্রুতগতির কারণে এটি ইউক্রেনের বিদ্যমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেন পশ্চিমা মিত্রদের কাছ থেকে F-16 এবং মিরাজ 2000 বিমান পেল, সেগুলো পুরনো মডেলের হওয়ায় রাশিয়ার আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সীমিত কার্যকারিতার কথা স্বীকার করেছেন ইউক্রেনীয় বিমান বাহিনীর কর্মকর্তারাই। উল্লেখ্য, 2022 সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইউক্রেন 52টির বেশি মিগ-29 হারিয়েছে বলে আন্তর্জাতিক সামরিক গবেষণা সংস্থার তথ্যে উঠে এসেছে। নিলয় নীল, নিউজ টেক্সট, ঢাকার বাণী। হরমুজ প্রণালীতে নতুন সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রাখতে সম্মত হয়েছে। আজ সোমবার কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিরা জরুরি আলোচনায় বসছেন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা এবং চলমান সমঝোতার ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। হরমুজ প্রণালীতে নতুন করে সামরিক উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রাখতে সম্মত হয়েছে। আজ সোমবার কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিরা জরুরি আলোচনায় বসছেন। আমেরিকান সংবাদ মাধ্যম অ্যাক্সিওস ও CNN এর প্রতিবেদন অনুযায়ী মূলত সুইজারল্যান্ডে নির্ধারিত কারিগরি আলোচনা এই দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে কাতারে সরিয়ে আনা হয়েছে এবং আলোচ্যসূচি সংকুচিত করে হরমুজ প্রণালীর পরিস্থিতিতে কেন্দ্রীভূত করা হয়েছে। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, উভয় পক্ষ আপাতত সংঘাত থেকে সরে এসেছে এবং প্রণালী দিয়ে জাহাজ চলাচল আবার শুরু হয়েছে। পটভূমি হিসেবে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করে দেয়। এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও তা বারবার লঙ্ঘিত হয়েছে। গত 17 জুন দুই দেশ একটি সমঝোতা স্মারকে সই করে 60 দিনের যুদ্ধবিরতির কাঠামো নির্ধারণ করে। তবে সেই সমঝোতার শর্ত পালন নিয়ে বিরোধের কারণে সম্প্রতি নতুন সামরিক উত্তেজনা তৈরি হয়। আজকের দোহা বৈঠকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা, ইরানের জমাটবদ্ধ সম্পদ অবমুক্তি এবং চলমান সমঝোতার বিতর্কিত বিষয়গুলো আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে। তবে ইরান আনুষ্ঠানিকভাবে এখনও এই বৈঠকের বিষয়ে সরাসরি কোনো বিবৃতি দেয়নি। বিশ্লেষকরা বলছেন, আলোচনা প্রক্রিয়া এখনও ভঙ্গুর এবং একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে আরও সময় লাগবে। ফাতেমা ইসলাম, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। ভেনেজুয়েলায় 100 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু ধ্বংসযজ্ঞের চিত্র ক্রমেই ভয়াল রূপ নিচ্ছে। মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প রাজধানী কারাকাস সহ উপকূলীয় অঞ্চলে বিধ্বস্ত হয়েছে হাজারো ভবন। ভারী যন্ত্রপাতির সংকট ও আফটারশকের মধ্যে চলছে উদ্ধার অভিযান। অপেক্ষায় লাখো মানুষ। এই মানবিক বিপর্যয়ের সর্বশেষ পরিস্থিতি, আন্তর্জাতিক সহায়তা এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত চিত্র থাকছে প্রতিবেদনে। ভেনেজুয়েলায় 100 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত কমপক্ষে 1430 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 3000-এরও বেশি মানুষ। জাতিসংঘের হিসাবে 50,000-এরও বেশি মানুষ এখনও নিখোঁজ। গত জুন স্থানীয় সময় সন্ধ্যায় মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে 7.2 ও 7.5 মাত্রা দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রাজধানী কারাকাস ও উপকূলীয় রাজ্য লা গুয়াইরার ক্ষয়ক্ষতির সবচেয়ে বেশি। লা গুয়াইরা রাজ্যে 1400-এরও বেশি ভবন বিধ্বস্ত হয়েছে। কারাকাসের প্রধান বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
যদি উদ্ধার সহায়তার জন্য একটি রানওয়ে পুনরায় চালু করা হয়েছে। ভারী যন্ত্রপাতির অভাব ও ক্রমাগত আফটার শকের কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, স্পেন ও ফ্রান্স সহ বিভিন্ন দেশ উদ্ধারকারী দল ও সহায়তা পাঠিয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রায় ৩৯ লাখ শিশু বসবাস করে, যাদের অনেকেই এখন বিশুদ্ধ পানি ও জরুরি সহায়তায় অপেক্ষায় রয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS সতর্ক করেছে, মোট মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যেতে পারে। জাতিসংঘ এই ভূমিকম্পকে ভেনেজুয়েলার জিডিপি ৪ থেকে ৮% সমপরিমাণ। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। ফিরছি সারা দেশের সংবাদে। খাগড়াছড়ির দীঘিনালায় একটি মাছ ধরার জালে আটকা পড়েছিল প্রায় ৮ ফুট দীর্ঘ একটি বার্মিজ অজগর। স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উদ্ধারের পর সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়ন হাচিনসানপুর এলাকায় স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিনের জমির পানি নিষ্কাশন নালায় পাতা মাছ ধরার জালে অজগরটি আটকা পড়ে। বিশাল আকৃতির সাপটি দেখতে এলাকায় ব্যাপক ভিড় জমে। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্বেচ্ছাসেবী সংগঠন নেচার কনজারভেশন অ্যালায়েন্সের সংগঠক হৃদয় বড়ুয়া। স্থানীয়দের সহযোগিতায় তিনি অজগরটি নিরাপদে উদ্ধার করে মেরুং রেঞ্জের বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। পরিবেশ কর্মীরা বলছেন, বনাঞ্চল সংলগ্ন এলাকায় বন্যপ্রাণীর বিচরণ সাম্প্রতিক সময়ে বাড়ছে, তাই মানুষ ও বন্যপ্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক নারীর বাড়িতে স্থানীয়দের হাতে এক মসজিদের ইমামকে আটকের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার গভীর রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের গোড়াগাতি মধ্যপাড়া এলাকায় স্থানীয় এক মসজিদের ইমাম মোহাম্মদ সেলিমকে ওই নারীর বাড়িতে দেখতে পান এলাকাবাসী। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সেখানে গিয়ে তাকে আটক করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার বিষয়ে জানতে চাইলে ইমাম মোহাম্মদ সেলিম স্বীকার করেন যে তিনি ওই রাতে নারীর বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে স্থানীয়রা তাকে আটক করেন। ওই নারী জানান তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে এবং তিনি বিয়ে করতে ইচ্ছুক। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান জানিয়েছেন, এর থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো একজন মুরব্বী বলবো, তাহলে কি আপনারা শুনবেন? প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচিত সংবাদ। সঙ্গে ছিলাম আমি অ্যালিস চৌধুরী। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।